আচ্ছা, দাল্লির ভাষায় জাস্ট ফর কন্টেন্ট আমাদের টিনা কোর্টে গিয়েছিল। মানে কোর্ট শো করে কন্টেন্ট করবে বলেই ও কোর্টে গিয়েছিল। কারণ একতরফা একেবারে বাড়ি থেকে প্রতিদিন কন্টেন্ট করছে, যেই কন্টেন্টটা একই রকম হয়ে যাচ্ছে, বোরিং। তো নতুনত্ব আনার জন্যে কোর্টের পাশ থেকে বাইকে উঠে ভুস করে কন্টেন্টটা করা হয়েছে। আলটিমেটলি কোর্টে কিন্তু ওর কোনো দরকার ছিল না। এটা আমাদের দাল্লির ভার্সন। এখন ব্যাপারটা হচ্ছে মানে আমার জানার নেই আর কি, যে কেউ যদি নতুন কন্টেন্ট করতে চায় তাহলে সে কোর্ট চত্বর থেকেই ঘুরে কন্টেন্ট বানায়, প্রথম জিনিসটা ওটা দেখায়, এটা আমার জানা নেই। তো যাই হোক, দাল্লি বলছে। আচ্ছা, এবার দাল্লি কী করে বলছে? কারণ বসিরহাট কোর্ট ও অনেকবার গেছে। হ্যাঁ, এটা সত্যি। আর তার জন্য বসিরহাট কোর্টের এদিক ওদিক কি যানবাহন পাওয়া যায়, অটো টোটো কোথায় কি হয়, পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে কোন দিক দিয়ে কি পাওয়া যায়, সমস্তটা দাল্লি জানে। আর তাই জন্যই দাল্লি কথাটা বলছে, ঠিক আছে? আচ্ছা, এইবার দাল্লির বক্তব্য অনুযায়ী যে টিনা টুদীপ্তর বাইকেই ছিল, হ্যাঁ, এবং সেখান থেকেই ওই রাস্তার ভিউটা নিয়েছে। এবং তারপরেও বলছে যে টিনা টুদীপ্তর বাইকে থাক, অন্য কারোর বাইকে থাক, পরকিয়া করুক, এ করুক সে করুক, ওর কিছু যায় আসে না। কারণ ও সংসার তো ছেড়েছিলই পরকিয়ার জন্য। ও তো সংসার থেকে বেরিয়েছিলই টুদীপ্তর সঙ্গে সংসার করবে বলে। তো সেটা আর নতুনত্ব কি আছে? আচ্ছা, এবার এখানে কিছু অবজেকশন আমার আছে। সেটা হচ্ছে যে একটা চ্যাট রিভিল হয়েছিল, তাই তো? সেখান থেকে আমরা এটা বুঝেছিলাম যে তখনও পর্যন্ত পরকীয়া যে জিনিসটা, সেটা কিন্তু টিনু সুন্দরী করেনি টুদীপ্তর সঙ্গে। যেটা করেছিল সেটা চ্যাট করেছিল টুদীপ্তর সাথে, এবং টুদীপ্ত একটুখানি অন্যরকম টাইপের চ্যাট করেছিল, যেখানে ও কি বলবো, সম্মতি জানিয়েছিল, যেটা ঠিক নয়। যেটা একটা ওয়াইফ যার বিবাহিত জীবন আছে, বাচ্চা আছে, তার পক্ষে ঠিক নয়। কিন্তু কেন করেছিল, কিসের জন্য করেছিল, সেটা আর তর্কযুক্তির মধ্যে এখন নেই। করেছিল, এটা ঠিক। আচ্ছা, তখন কিন্তু পরকীয়া করেনি। আর পরকীয়া করেছে বলেও বেরিয়ে এসেছে, এই কথাটাও ঠিক নয়। হ্যাঁ, অবশ্যই ওই রকম একটা চ্যাট করেছিল, তারপরে তার বর জানতে পেরেছে, এবং জানার পর অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে তাদের মধ্যে, যাই হোক কিছু একটা হয়েছে, ভায়োলেন্স, এবং তারপরে নিজেদের মধ্যে একটা মীমাংসার বসা হয়েছে, কিন্তু সেখানেও শর্ট আউট হয়নি। এবং পরবর্তীকালে টিনা মনে হয়েছে এই জায়গায় থাকলে তার বাঁচা কঠিন, এবং সেই জন্য সে বেরিয়ে এসেছে। পরকীয়া করে অন্য ছেলের সঙ্গে বেরিয়ে তাকে বিয়ে করবে, এই প্ল্যানিং নিয়ে কিন্তু টিনা বেরোয়নি, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার বলা হচ্ছে যে ও যে টুদীপ্তর সঙ্গে রিলেশনে আছে এবং টুদীপ্তর সঙ্গেই ভবিষ্যতে থাকবে, এটা তো আমরা জানি। তো নতুনত্ব কি আছে? আমারও তো বক্তব্য এটা, যখন টুদীপ্তর সঙ্গে ও পরকীয়া করেছে, ও নিজেই স্বীকার করেছে, এবং পরবর্তীকালে তাকে বাসে দেখা গেছে, এবং পরবর্তীকালে সে আবার ভিডিও খুলে বলেছে আমার আর সম্পর্ক নেই। এবার এইটা কে বিশ্বাস করবে তার ব্যাপার, কে বিশ্বাস করবে না সেটাও তাদের ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম আমি পরকীয়া করেছি, কার সাথে করেছি সেটাও বলেছি, আমি তার সঙ্গে থাকতে চাই সেটাও বলেছি, এবং তার জন্য আমার হাজব্যান্ডের থেকে ডিভোর্স চাই সেটাও বলেছি, ঠিক আছে? তাহলে সেটা বিশ্বাসযোগ্য। আবার একটা সময় গিয়ে আমি বলেছি যে না, আমি আর পরকীয়া করছি না, বা আমার কারোর সাথে রিলেশন নেই, এবং আমি আর ডিভোর্স চাই না, ঠিক আছে? এখন তো আর ডিভোর্সের কথাটা টিনা বলছে না, টিনা বলছে আমি ডিভোর্স চাই না। তাহলে তার সঙ্গে পরকীয়া করে তারপরে তার সঙ্গে বিবাহিত লাইফ লিড করবে, এটা তো সে করতে চাইছে না, কারণ তাহলে তো সে ডিভোর্স চাইতো। তার তো এখন বক্তব্য আমি ডিভোর্সই চাই না, তাহলে পরকীয়া করে বিবাহের ব্যাপারটাই আসছে না। তাহলে যদি তারপরেও এবারে টিনু সুন্দরী হচ্ছে কি যেন বলে, প্রদীপ্তর সঙ্গে পরকীয়া করে, তো সেটা তো আইনত লিগাল, মানে পরকীয়া নিয়ে তো কেউ আর শাস্তিযোগ্য অপরাধ বলতে পারে না। হ্যাঁ, সামাজিকভাবে সেটা মানছে না, স্বীকৃতি পাচ্ছে না, হিডেনলি করছে। ওপেনলি করা জানে, হিডেনলি করছে, তর্কের খাতিরে বললাম। আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে যে এইটা দেখার পর ওর কি শাস্তি হওয়া উচিত, মানে ও যে পরকীয়া করছে সেটা সবাই প্রমাণ পেয়ে যাচ্ছে, এবং তারা একদম কনফার্ম যে টিনু সুন্দরী পরকীয়া করছে টুদীপ্তর সাথেই। তাহলে এতে শাস্তিটা কি আছে? আইনত তো শাস্তি নেই বললাম। তাহলে শাস্তিটা এটা আছে যে তার হাজব্যান্ড যখনই এটা জানতে পারবে, সে
ডিভোর্সের জন্য অ্যাপিল করবে। মানে আমাদের মিত্তির মশাইকে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। কেন না, এই মেয়েটির সঙ্গে আর যাই হোক আমি ঘর করতে পারবো না। তার কারণ হচ্ছে আমি হচ্ছে ও একটি অন্য ছেলের সঙ্গে পরকীয়া করে। তো সেই জায়গায় সে এখন সেপারেশনে আছে। তো মিত্তির যদি মনে করে এইভাবে লিগালি তারা একে অপরের সঙ্গে যুক্ত থাকবে এবং দুজন দু জায়গায় গিয়ে সেপারেশনে থাকবে মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন, তাহলে আমি আপনি কিছু করতে পারবো? কারণ পরকীয়ার পর যেটা হয়, যার সঙ্গে রিলেশন থাকে, মানে যার সঙ্গে আর কি লিগ্যাল রিলেশনশিপ থাকে, সে গিয়ে আইনের কাছে দ্বারস্থ হতে পারে যে আমি এর এই পরকীয়া রিলেশনটা জানতে পেরেছি এবং আমার কাছে প্রুফ আছে, এখন আমি এর থেকে মুক্তি চাই। সে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, ঠিক আছে? তো সেটা তাহলে আমাদের মিত্তির মশাই করতে পারে। এছাড়া তো অন্য অল্টারনেটিভ ওয়ে নেই, পরকীয়া তো অন্য শাস্তি হয় না, তাহলে সেটা মিত্তির মশাই করুক, তাই না? আচ্ছা, আর যদি মিত্তির মশাই মনে করে যে না, এরমভাবে আমিও ঝুলে থাকবো আর ওকেও ঝুলিয়ে রাখবো, তাহলে ইটস ওকে, ঝুলে থাক ব্যাপারটা, ঠিক আছে? আর নতুন করে তো আর কিছু বলার নেই। আমি মানে টিনা পরকীয়ার কথাটা বলেছে যে আমি করি, আবার টিনাই পরকীয়ার কথাটা অস্বীকার করেছে, এখন আর আমি করি না। এবার কোনটা আমরা নেব, কোনটা আমরা বিশ্বাস করব আর কোনটা আমরা বিশ্বাস করবো না, আমার ব্যাপার। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে ভিডিওতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সুদীপ্তকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না, এবং টিনাও স্বীকার করছে না যে সুদীপ্তর সঙ্গে তার কোনো রিলেশন আছে। তাহলে সেটা নিয়ে বলার কোনো মানে হয় না। কিন্তু আমাদের তো মুখরোচক গল্প দিতে হবে, মানে এই দাল্লি ফাল্লির কথা বলছি, তাহলে আমাকে সুদীপ্তর প্রেজেন্সটা বোঝাতে হবে যে সে সর্বত্র বিরাজমান। তাহলে তারা যদি ধরেই নিয়েছে যে তার জন্য সে ঘর ছেড়েছে, তার জন্য সে ডিভোর্স চেয়েছে, তার জন্যই সে কি বলবো সন্দীপের সঙ্গে, সরি, মিত্তিরের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে, তাহলে তারা তো সব জানেই। তাহলে আর এই এই জিনিসটার ব্যাপার কি আছে, লোকানোর ব্যাপারটা কি আছে? এবার তোমরা বলবে না ও কেন লোকাচ্ছে, ওই যে পরকীয়া আইনত বৈধ হলেও সামাজিকভাবে বৈধ নয়, তাই লুকিয়ে যাচ্ছে, ওদের কথা অনুযায়ী তাই লুকিয়ে যাচ্ছে, হিডেনলি চলছে, কারণ সেটা দেখাচ্ছে না। আর দেখালেই কথা উঠবে, না দেখালে তো কথা ওঠার কথা নয়। কিন্তু কথাটা হচ্ছে এমনই একটা পজিশন এই টুদীপ্তর ব্যাপারটা, তো এ দেখালেও বলবে, না দেখালেও বলবে, তো ঠিক আছে, ইটস ওকে, সেটা তো গায়ে মাখার কিছু ব্যাপার নেই। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে টিনার কাস্টাডি, বাচ্চার কাস্টাডির ব্যাপার, এটা তো কেস চলছে, মানে আমাদের মিত্তির আর টিনার মধ্যে কেস চলছে। তো ওই যে ব্যাপারটা কেসের অধীনে চলে গেছে, সেখানে আমরা আর কি বলবো, ছেলে পাবে কি পাবে না, হবে কি হবে না, সেটা যখন হবে তখনই দেখতে পাবো। তার আগে তো বলে চিৎকার করে আর লাভ নেই, ঠিক আছে? সেদিক দিয়ে যখন টিনা বলবে হ্যাঁ আমি ছেলে পেয়ে গেছি, তাহলে ঠিক আছে। আর যদি মিত্তির বলে না আমি ছেলে দিইনি, তাহলে সেটা ঠিক আছে, যেটা দেখবো সেটা। কারণ পরকীয়ার সঙ্গে তো এই কাস্টাডি কেসটা কোনোভাবে যুক্ত নয়, এটা আমরা অনেক আগেও বলেছি, এখনো বলছি। পরকীয়া একটা অন্য চ্যাপ্টার, ছেলের কাস্টাডি একটা অন্য চ্যাপ্টার। তো এখানে পরকীয়া ধরা পড়লে যে তাকে ছেলের কাস্টাডি দেবে না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আর পরকীয়াটা হিডেনলি যদি করে, তাহলে সেটা নিয়েও আমাদের কথা বলার কিছু জায়গা নেই, কারণ পরকীয়া আইনত বৈধ, আর সামাজিকভাবে বৈধ নয়, সামাজিকভাবে আমি দেখাচ্ছিও না, শো হচ্ছে না, তাহলে কিভাবে কথা বলতে পারি? এইবার তারা অনুভূতি দিয়ে বুঝছে, তারা বুঝতে পারছে এই জায়গায় ছায়া, ওই জায়গায় কাশি, ওই জায়গায় দুটো আইসক্রিম, ওই জায়গায় বাইকের ভিউ, ওই জায়গায় টোটোর ভিউ আলাদা, ওই জায়গায় বাইকের ভিউ। তো বুঝে কি লাভটা আছে, কি ঘন্টা ফারাকটা পড়ছে আমি তো বুঝে পাচ্ছি না। হ্যাঁ, খুব ভালো বুঝতে পেরেছেন, আপনাদের মানে আইকিউ লেভেল প্রচণ্ড হাই, আপনারা বিশাল বুঝতে পারেন, পুরো মানে শার্লক হোম ফেল মেরে যাবে আপনাদের এই বোঝার ক্ষমতাতে। তো কি হবে তাতে, তাতে কি প্রমাণ হবে আমি বুঝে পেলাম না। তো যাই হোক, এখন তো যার হয়ে গেছে, দুজনে সেপারেশনে আছে, এবং মিত্তির বলে দিয়েছে ওই থুতু আমি আর চাটবো না, মানে ওকে আর ঘরে নেবো না, হয়ে গেল। তাহলে যখন ওকে ঘরেই নেবে না, তারপরে ও ওর পিছন যেখানে খুশি করুক, হ্যাঁ আমাদের কি, তাই না? ও তো ঘরে নেবে না। ঘরে নেওয়ার সময় এই প্রশ্নগুলো আসতে পারে, যা তুমি ঘরে নিচ্ছ, ওতে এই করে বেরিয়েছে। তো ঘরে যখন নেবে না, তাহলে ও যা করে বেড়াক, এদের আর কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, বাচ্চার কাস্টাডি কেসে পরকীয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে এই জায়গায়ও মাথা ব্যথা নেই। আচ্ছা, এইবার টিনা তো ডিভোর্স চাইছে না, তাহলে টিনা যখন ডিভোর্স চাইছে না, সেপারেশনে আছে, তাহলে এটাতেও মাথা ব্যথা নেই যে তুমি ডিভোর্স দেবে না, ডিভোর্স দিলেই ও ঘর সংসার করবে, হ্যানা ত্যানা এসে। এইবার যদি মিত্তির মশাই ভাবে যে আমি ডিভোর্স সারা জীবন দেবো না, এরম ঝুলবো, আমিও ঝুলবো, ও ঝুলবে, ঠিক আছে, তাহলে এখানে ও পরকীয়া করে বেড়াবে, ও পরকীয়া করে বেড়াবে, সেটা ওদের ব্যাপার, তাই না?
নিজেরা নিজেরা সেপারেশন থাকবে, আর অন্য লোক যদি তাদের সঙ্গে সেটা জানার পরেও রিলেশন রাখে সেটা তাদের ব্যাপার। তারা জানে যে লিগালি কোনোদিনই রিলেশন হবে না, কারণ এদের মধ্যে লিগাল বিচ্ছেদ হয়নি। বুঝতে পেরেছো? তাহলে ইললিগাল যে কোনো মানে ওরকম ধরনের রিলেশনশিপ, সেগুলো মানেই তো পরকীয়াই হয়ে যাচ্ছে। তাহলে আর কি বলা যাবে? আচ্ছা, গেল এই ব্যাপারটা। এইবার আসি টিনার ব্যাপারে। টিনা কতগুলো লিপস্টিক কিনেছে, 500 টাকা 100 টাকা এরকম দামে, ঠিক আছে? তো ও সেখানে একটা কথা বলেছে যে ওই যে স্কিন, তোমরাই বলেছিলে বাজে জিনিস বা বাজে লিপ বাম ব্যবহার করলে স্কিনের এফেক্ট পড়ে, সেই জন্য মানে আমি চেঞ্জ করেছি। এই কথাটা আমি ওকে বলেছিলাম অ্যাজ আ ক্রিয়েটার, হ্যাঁ, যে কম দামের লিপস্টিক ঠোঁটে ব্যবহার করাটা ঠিক নয়। এবার যার স্যুট করে তাকে আমার কিছু বলার নেই। অনেকেই এখানে বলতে পারে আমার স্যুট করে আমি পরছি, যার স্যুট করে ভালো কথা, কিন্তু আমরা চেষ্টা করি যে তুলনামূলক ঠিকঠাক ব্র্যান্ডেড জিনিস ইউজ করতে, ঠিক আছে? তার কারণ কি, তাতে কেমিক্যাল থাকলেও সেই কেমিক্যালটা ততটা হার্মফুল নয়, ঠিক আছে? আর যে কোনো প্রসাধনী জিনিস তাতে কেমিক্যাল থাকবে। যেগুলো আয়ুর্বেদিক প্রোডাক্ট তাতেও কেমিক্যাল থাকে, কিন্তু সেগুলো মাইল্ড কেমিক্যাল থাকে, খুব বেশি কেমিক্যাল থাকে না। আর যেগুলো কেমিক্যাল মানে মানে যেগুলো একদম কসমেটিক্স, সেখানে তো কেমিক্যাল ছাড়া তো কসমেটিক্স তৈরিই হতে পারে না, হ্যাঁ, সে কম দামের হোক আর বেশি দামের হোক। তো এবার 10 টাকার যে লিপ বাম বা লিপ জেল বা লিপ গ্লস যেগুলো, সেগুলোতে কী লেভেল কী পরিমাণ ক্ষতিকারক কেমিক্যাল থাকে সেটা আইডিয়া নেই। যারা এই প্রসাধনীর সঙ্গে যুক্ত তারা জানে ব্যাপারটা যে কতটা পরিমাণের থাকে। তার মানে কি দামি ব্র্যান্ডেড জিনিসে থাকে না? অবশ্যই থাকে, কিন্তু তুলনামূলক বললাম কম এফেক্টিভ। এবার কারোর যদি স্যুট করে যায় আলাদা ব্যাপার। আচ্ছা, এবার স্কিনের ব্যাপারটা বলি। সেনসিটিভ স্কিন, নর্মাল স্কিন, মিক্সচার স্কিন আর ড্রাই স্কিন, অয়েলি স্কিন, ঠিক আছে? তো এবারে যাদের নর্মাল স্কিন তাদের কিন্তু খুব একটা অসুবিধা না, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তাদের ট্রিটমেন্টটা খুব ইজিলি করা যায়। যাদের ড্রাই স্কিন তাদের শীতকালে প্রচুর প্রবলেম, গরমকালে অত নয়। আর যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু গরমকালে অনেক বেশি চর্চা করতে হয়। আর যাদের মিক্সড স্কিন, মানে দুটো স্কিনের মিশ্রণ, মানে টি জোনটা একরকম আর বাদবাকিটা আলাদা, মানে অয়েলি আর মানে নর্মাল কম্বাইন হয়, কখনো কখনো এটাকে কম্বাইন্ড স্কিন বলে অ্যাকচুয়ালি, কখনো হচ্ছে তোমার ড্রাই আর নর্মাল এরকম কম্বাইন হয়, তো এরকম কম্বাইন হয়। তো তাদের যত্ন করা খুবই কঠিন, কারণ তাদের প্রোডাক্ট অনেক বেছে বুঝে লাগাতে হয়, নাহলে স্কিনে প্রবলেম হয়। আর যারা সেনসিটিভ স্কিনের অধিকারী তাদের তো মানে টেক কেয়ার করা খুবই কষ্টদায়ক এবং কষ্টকর। তাই জন্য ওই শ্যুট করে না তাদের স্পর্শকাতর স্কিন বা সেনসিটিভ স্কিন হতে পারে, আর যাদের সব কিছুই শ্যুট করে যায় তাদের নর্মাল স্কিন হতে পারে। তো স্কিন টু স্কিন ভ্যারি করে, ব্যাপারগুলো স্কিন টু স্কিন ভ্যারি করে। তো এইবার প্রসাধনী দ্রব্য, আচ্ছা সবাই কি মূর্খ নাকি? এই যে দামি ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করে তারা তো মূর্খ নয়, তাই না? তাহলে ওই নিশ্চয়ই দামি জিনিস ব্যবহার করার পিছনে নিশ্চয়ই রিজন আছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যতটা কম কেমিক্যালের হার্টসটা কম লাগাতে পারবে স্কিনে, ঠোঁটে, চোখে, নোকে, তত বেশি ক্ষতিটা কম হবে। এবার ক্ষতিটা আজ তুমি দেখতে পাবে না, আজকে 24-25 বছরের একটা স্কিনে যখন কম দামি প্রোডাক্ট ওই রকম ধরনের প্রোডাক্ট লাগানো হবে, সেগুলো আজকের এফেক্ট বোঝা যাবে না, সেটা বয়সের সাথে সাথে বোঝা যাবে। এবং সেখান থেকে বাইরেই যে তার কিছু দেখা যাবে তা না, সেসব হার্মফুল কেমিক্যালের ইউজের ফলে ভিতরেও অনেক জিনিস দেখা যেতে পারে ক্ষতিকারক। আচ্ছা, এইবার তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি যত বাইরের প্রোডাক্ট ইউজ করবে তত তোমার মানে স্কিনে এফেক্ট করবে, যতটা কম করবে ততটাই ভালো, ঠিক আছে? এবং ঘরোয়া পদ্ধতিতে যদি ট্রিটমেন্ট করো ঘরে, তাহলে সেটা স্কিনের জন্য ভালো। আর স্কিনকে রাত্রিবেলায় নেকেড অবস্থায় রাখতে হবে, পরিষ্কার করে নেকেড অবস্থায় রাখতে হবে, একটু পাতলা ময়েশ্চার বা কিছু দিয়ে রাখতে হবে। তো যাই হোক, এত কথা বলার দরকার নেই এখানে। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে টিনা যে আর কি দামি আর কি প্রোডাক্টগুলো কিনেছে, তো খুব ভালো করেছে যে দামি প্রোডাক্ট ইউজ করলে দুটো করো, 1000 ঘন্টা তোমার লাগবে না, দুটো করো, কিন্তু সেটা ভালো করো। আচ্ছা, এবার একসঙ্গে অনেকগুলো যদি জিনিস, একই জিনিস প্রোডাক্ট কিনে রাখো, মানে লিপস্টিক বলো, নেল পালিশ বলো, সেটা একটা সময়ের পর কিন্তু ইউজলেস হয়ে যায়, মানে
তুমি নেল পলিশ আর লিপস্টিক একটা মানে সময়ের পর কিন্তু তোমাকে ফেলে দিতে হবে। তোমার কাছে সেগুলো রয়েছে মানে তুমি ইউজ করতে পারো তা না, কারণ তার ম্যানুফ্যাকচার ডেটটা দেখে নিতে হয় এবং তার এক্সপায়ার ডেটটা দেখে নিতে হয়। এক্সপায়ার ডেটের পর কিন্তু ইউজ করা যায় না। তো লিপস্টিক, এত গুচ্ছ গুচ্ছ লিপস্টিক আমাদের ফেলে দিতে হয়। তার কারণ হচ্ছে যে সেগুলো তো এমন কালার হয়তো আমরা একবার দুবার চারবার পরেছি, তারপর আর পরিনি, কিন্তু রয়ে গেছে সেই জিনিসগুলো, কিন্তু আর ইউজ করা যায় না তার এক্সপায়ার ডেট হয়ে যাওয়ার পর। সেটার দিকেও খেয়াল রাখতে হয়। আচ্ছা, এবার কথাটা হচ্ছে টিনার কেনাকাটা। বহুবার বলেছি, টিনাকে আমি বহুবার বলেছি এই কথাটা, এই কেনাকাটার হাতটা ওর খুবই বেশি, এবং ও অ্যাডামেন্টলি সেখানে উত্তর দিচ্ছে যে আমার ইচ্ছা হচ্ছে আমি কিনেছি, আমার ইচ্ছা হচ্ছে আমি করছি। অবশ্যই যে ইনকাম করছে তার ইচ্ছা মতোই তার খরচা সে করবে, অ্যাডামেন্ট হওয়া উচিত, মানে অ্যাডামেন্টলি সে বলবে কথাটা। কিন্তু কথাটা হচ্ছে ভাই, তুমি যে পজিশনে দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে বলছে বা ভিউয়ার্সরা বলছে, কারণ তোমার জীবন সবে শুরু। সেইখানে তুমি শুধু কেনাকাটা করছো, জামা কাপড় কিনছো, যেইগুলোর কোনো মানে শুধু ওই পরিধানের জন্য, ঠিক আছে ঠিক আছে, তার বাইরে আর কোনো ইউজ নেই। তুমি যেই পজিশনে দাঁড়িয়ে আছো, তোমাকে একটা ইএমআই দিতে হচ্ছে, তুমি বলেছো, টার্গেট সেট করেছো যে তুমি একটা জমি কিনবে, তুমি একটা গাড়ি কিনবে, তুমি বিজনেস করবে, তিনখানা টার্গেট সেট করেছো। তাহলে তুমি যা টাকা ইনকাম করছো তাতে যদি ইএমআই দেওয়ার পর, জিনিসপত্র কেনার পর, তারপর টাকা বাঁচে, তারপরে তো তোমার টার্গেটগুলো পরিপূর্ণ হবে, তাই না? তো তুমি এই যে সময় হিউজ ইনকাম করছো, তাতে যত বেশি এই টার্গেট সেটে খরচা করবে তত তোমার জন্য ভালো। তা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলবোই তোমাকে, তুমি মানবে কি মানবে না তোমার ব্যাপার, এখানে তোমাকে জোর করার কেউ নেই। তবে জামা কাপড় কিনে, ফালতু জামা কাপড় কিনে ওয়েস্টেজ কম করাই ভালো। ওই দেখলাম পছন্দ হলো আর নিয়ে এলাম, এই ব্যাড হ্যাবিট, এটা দিস ইজ ব্যাড হ্যাবিট। তাই জন্য তোমাকে বলা হচ্ছে, যেটা ব্যাড হ্যাবিট সেটা শুনতে হবে তোমাকে। তুমি যদি বলো আমার ইচ্ছা হয়েছে আমি করেছি, তোমার ইচ্ছাই তুমি সবই করবে, কিন্তু তোমার ইচ্ছাটা যেটা অপ্রাসঙ্গিক বা যেটা না করলেও চলতো, সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবে, তাই বলছে, বা ভিউয়ার্সরা বলছে। আচ্ছা, এবার জামা কাপড় কি জানো তো, এর তো কোনো, ওটা কোনো অ্যাসেট ভ্যালু নেই। তুমি আজ পরছো, কাল ছিঁড়ে যাচ্ছে, পশু ফেলে দিচ্ছ। তো এই যদি কন্টিনিউ কিনতে থাকো শুধু কন্টেন্টের জন্য বা বলবার জন্য বা দেখানোর জন্য, তাহলে অ্যাকচুয়ালি তোমার বৈষয়িক জায়গাটা ঠিক নেই, এটা সত্যি। তুমি শুধু এই কেনাকাটি, এই ফুর্তি আহ্লাদ, তো মানুষকে তো বুঝতে হবে অনেক দিন তো হলো, এবার তো কেরিয়ারের দিকটায় ফোকাস করে তোমাকে তোমার যে জিনিসগুলো তুমি পেতে চাও সেগুলো করতে হবে। আর নালে তুমি মনে করছো আজকে আমার ইনকাম আছে, খরচা করছি, হচ্ছে, পরে আমার ইনকাম না থাকলে খরচা করবো না, চুপচাপ বসে থাকবো, তাহলে ঠিক আছে, তাহলে কিছু বলার নেই। তবে আমি দেখেছি বড় বড় যারা ইউটিউবাররা, তারা এখান থেকে টাকাপত্র নিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করছে, এ করছে সে করছে, তার কারণটা কি? তারা তো বোকা নয়, তারাও জানে যে ইউটিউবের মার্কেটটা সবসময় এক থাকবে না, তাহলে আমাকে অ্যাসেট করে নিতে হবে, আমাকে অন্য জায়গায় ইনভেস্ট করে নিতে হবে। সেই মানসিকতা তোমার মধ্যে নেই, সেটা দেখতে পাচ্ছি না, সেই জন্য বলা হচ্ছে। আচ্ছা, এবার বলা হচ্ছে যে কি আইসক্রিম খাওয়া, হ্যাঁ আইসক্রিম খাওয়া নিয়েও সবাই বলছে, গরমে সবাই আইসক্রিম খাচ্ছে, আমি তো খাচ্ছি আইসক্রিম, সবাই খাচ্ছে, কিন্তু যে পরিমাণ আইসক্রিম খাওয়া হচ্ছে সেটা অস্বাভাবিক, শরীরের জন্য ক্ষতিকর, ঠিক আছে? তো তোমার শরীরের কথা চিন্তা করেই যারা তোমাকে বারণ করছে তারা তোমার ওয়েল উইশার, খারাপ চায় না তোমার। তুমি যেভাবে পেপসি, জল আইসক্রিম, এই আইসক্রিম সে আইসক্রিম, একদিনে 2, 4, 5টা করে আইসক্রিম খাচ্ছ, সেটা একদমই স্বাস্থ্যসম্মত নয়, তাই না? আর এই বয়সে যদি তুমি এতটা ফুড হ্যাবিট ভুল করো, তাহলে সেটার জন্য তোমাকে খেসারত দিতে হবে, তোমার তো অনেক রকম রোগের বাসা হতে পারে। তো অ্যাজ আ ওয়েল উইশার এগুলো আমরা তোমাকে বলবোই, তুমি শুনবে কি শুনবে না তোমার ব্যাপার, আমি জানি তুমি শুনবে না, বাট আমরা বলবোই, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে, আমি আগেও বলেছি আপরুচিকর খানা, কিন্তু সেই রুচিটা এমন জায়গায় যায় না যে এক্সেসিভ খেয়ে ফেলছি একই জিনিস, যেটাই কোনো আমার কাজেই লাগছে না, যেই জিনিসগুলো খেয়ে আমার কোনো কাজেই লাগছে না। আইসক্রিম গরমে কষ্ট হচ্ছে খাচ্ছি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কি আমার শরীরের ভিতরে হিট, বাইরে থেকে আমি ঠান্ডা জিনিস দিচ্ছি, তো শরীর মানে নিতে পারবে না, চোখ করে যাবে। তাই বলা হচ্ছে শরীর সুস্থ রাখা তো একান্ত প্রয়োজনীয়তা আছে না এই গরমের মধ্যে, তো সেটা বলা হচ্ছে। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে মানে টিনা একটা জিনিস বলতে চাইছে যে মেরি মার্জি, সব জিনিসে মেরি মার্জি, ঠিক আছে? তো আমরা সবাই আমাদের মর্জির মালিক,
আর ও এটা বলছে কেন, এটা ঠিক কথা যে যখন মিস্ত্রির কাছে ছিল ওর মর্জি মতো কিছুই হতো না, তো এখন যখন ও হাতে টাকা পেয়েছে ও সব কিছুই ওর মর্জি মতো করার চেষ্টা করছে। তো এই অভ্যেসটা বেশি দিন থাকবে না, কিছুদিন থাকবে, তারপরে যখন নিজেটাও বুঝে যাবে তখন নিজেকে পরিবর্তন করে নেবে, এটা আমার মনে হয়। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে তো ওর সেই লেভেলে কোনো কাজকর্মও নেই, মানে যে অন্য কিছু কাজের মধ্যে ইনভলভ আছে, কিছু অন্য জায়গায় মাথাটা খাটিয়েছে এরকম তো নেই। তাহলে সারাদিন ও করবে কি? কন্টেন্ট দেখানোর জন্য ওকে জামা কাপড় কিনতে হবে, আইসক্রিম খেতে হবে, ঘুরতে হবে, বেড়াতে হবে। হুম, তো সেই জন্য করছে। তো বাদ বাকি আর এই ভিডিওটাতে আমার কিছু বলার নেই। আপাতত ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা।